বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশের অর্থনীতি নিয়ে দেশে এবং দেশের বাইরে মিশ্র প্রতিক্রিয়া, মিশ্র ধারণা আমরা বহু দিন যাবৎ দেখতে পাচ্ছি। বাংলাদেশের অর্থনীতি দেখে অনেকে চমকিত, অনেকে এটা কিভাবে সম্ভব, এটাকে মিরাকল বলছেন, অনেকে বাংলাদেশের অর্থনীতির খোল নলচেটাই অনেক দুর্বল সেটি বলছেন। এবং এই মহামারী কোভিড-19 বা করোনা ভাইরাসের এই মহামারী বাংলাদেশের অর্থনীতিকে কতটা পর্যুদস্ত করতে পারলো, কিংবা বাংলাদেশের অর্থনীতির জন্য কি বার্তা দিল, বা বাংলাদেশের অর্থনীতিকে নতুনভাবে গড়বার কোনো সুযোগ দিল কিনা, সেটি একটি প্রধান বিবেচ্য বিষয়, আলোচনার বিষয় হতে পারে। বলাই হচ্ছে যে কোভিড-19 মানুষকে স্বাস্থ্য বা মৃত্যু ঝুঁকির বাইরেও অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক নানা ঝুঁকিতে ফেলে দিয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় ঝুঁকি সেটি হচ্ছে অর্থনৈতিক ঝুঁকি। খাদ্যাভাবে বা কাজের অভাবে, অর্থাভাবে অনেক বেশি মানুষ বিপদগ্রস্ত হবে, যেটা এই কোভিড-19 মানুষকে স্বাস্থ্য ঝুঁকিতে যত মানুষকে ফেলেছে বা মৃত্যু ঝুঁকিতে তার চেয়ে অনেক বেশি। এটি সাধারণভাবে অর্থনীতিবিদদের ধারণা। পৃথিবীর অনেক দেশ, বিশেষ করে উন্নত বিশ্বের অনেক দেশই 10 বছর মেয়াদী, কেউ 5 বছর, কেউ 3 বছর মেয়াদী অর্থনৈতিক পুনর্গঠন বা পুনরুদ্ধারের পরিকল্পনা সাজাতে শুরু করেছেন, অনেকে সাজিয়ে ফেলেছেন। বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে সেটি বোঝার জন্য আজকে আমাদের সঙ্গে তৃতীয় মাত্রায় আলোচনায় অংশ নেবেন একজন অর্থনীতিবিদ এবং একজন ব্যবসায়ী নেতা। আমাদের সঙ্গে ঢাকার ইন্দিরা রোডের বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ BIDS এর সিনিয়র রিসার্চ ফেলো অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদ, এবং আমাদের সঙ্গে ঢাকার গুলশানের বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশের শীর্ষ ট্রেড বডি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FBCC এর সাবেক সভাপতি এবং ইন্ডিয়া বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট মাতলুব আহমদ। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আমি ডক্টর নাজনীন আহমেদ, আপনার কাছ থেকে একটু প্রথমে শুনতে চাই যে একজন অর্থনীতিবিদ হিসেবে কি মনে হচ্ছে যে কোভিড-19 বাংলাদেশের অর্থনীতিকে কতটা প্রভাব বিস্তার করতে পারলো? কারণ আমরা এখন শুনছি যে অর্থনীতি ইতিমধ্যেই ঘুরে দাঁড়াতে শুরু করেছে, সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। আবার অনেকে আশঙ্কাও করছেন যে কোভিড আসলে ছেড়ে যাচ্ছে যেমনটা মনে হচ্ছিল, বা এই বার্তা যেমনটা দেওয়া হচ্ছিল, এটি আসলে সব ঠিক নয়, পুরোটা ঠিক নয়। অনেক দেশে আমরা দেখতে পাচ্ছি এরকম স্বাভাবিক হবার পরে আবার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। অনেকে মনে করছেন যে বাংলাদেশে দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে, আবার কেউ বলছেন যে না, এটি এই অবস্থায় আরো অনেকদিন চলবার পরে হয়তো দ্বিতীয় ঢেউয়ের একটা আশঙ্কা থেকে যাচ্ছে। তো সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে যে অর্থনীতির ব্যাপারে, অর্থনীতির ক্ষেত্রে কতটা প্রভাব কোভিড-19 বিস্তার করতে পারলো? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তরটা আমি দুটি ভাগে দিব। প্রথমত হলো যে কোভিড-19 এর কারণে অর্থনীতির কি ক্ষতি হলো, এবং দ্বিতীয় ভাগটি হলো যে সেই ক্ষতি থেকে কি আমরা কাটিয়ে উঠছি, না ক্ষতিটা আরো বাড়ছে, না এই ক্ষতির প্রভাবটা প্রলংড হচ্ছে। সেটা প্রথম কথা হচ্ছে যে এক কথায় বলে দেওয়া যায় যে কোভিড-19 এর যে শুরুটা যখন হয়েছে, লকডাউন থেকে যদি ধরি, মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে, তাহলে কোভিড-19 একটা বড় নেতিবাচক প্রভাব রেখেছে বাংলাদেশের অর্থনীতিতে। এবং আমরা দেখেছি যে সেখানে আপনি বড় বড় শিল্প কলকারখানা থেকে শুরু করে আমাদের প্রধান রপ্তানি খাত সহ অন্যান্য রপ্তানি খাত থেকে শুরু করে একেবারে ক্ষুদ্র মাঝারি পর্যায়ের উদ্যোক্তা পর্যন্ত যেমন প্রভাব গড়িয়েছে, তেমনি সাধারণ মানুষ, দিনমজুর, ফেরিওয়ালা, খেটে খাওয়া মানুষ, ছোট ছোট যারা রাস্তার পাশে দোকান দিয়ে ব্যবসা করেন, অনানুষ্ঠানিক খাতে যারা ব্যবসা করেন, তাদের বলতে গেলে প্রায় সবাই কম বেশি এফেক্টেড হয়েছে। কিছু শিল্প যারা হয়তো খাদ্য সামগ্রীর উৎপাদন করেন বা দৈনন্দিন যে সকল সামগ্রী সেগুলোর উৎপাদন করেন, যেটা না হলে একেবারে চলে না, সেই ধরনের বিষয়গুলো ছাড়া আমরা কিন্তু সব জায়গায় অর্থনীতির প্রভাবটা দেখেছি। অর্থনীতির খাতুয়ারি প্রভাব দেখলে কৃষির প্রভাব হয়তো কিছুটা কম ছিল, কিন্তু শিল্প এবং সেবা খাতের প্রভাব ছিল, কোভিড-19 এর প্রভাব ছিল ব্যাপক। এবং এই কারণে আমাদের দেশের যেটা 19-20 অর্থ বছরের আমাদের জিডিপির প্রবৃদ্ধি যেখানে হওয়ার কথা ছিল 8.2 ভাগ, সেখানে আমরা সরকারি হিসাব মতে প্রবৃদ্ধি অর্জন করেছি 5.23 ভাগ। একইভাবে যদি বিশ্বের বিভিন্ন সংস্থার হিসাব দেখি, ওয়ার্ল্ড ব্যাংকিং বা ADB, বিভিন্ন সংস্থার হিসাবে কিন্তু আমাদের ওই সময়টাতে যে প্রজেকশন গুলা দেওয়া হয়েছে যে হ্যাঁ, যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির কারণে আমাদের জিডিপির প্রবৃদ্ধির হার, ইভেন কোন সংস্থা বলেছে 1.5% মতো প্রবৃদ্ধির হারে নেমে যাব, তেমন আশঙ্কাও কিন্তু করেছে। এবং লকডাউনের সময় সবচেয়ে বড় যেটা, আমরা ডিমান্ড এবং সাপ্লাই সাইড, চাহিদা এবং যোগান উভয় সংকটে ছিলাম। চাহিদার দিক থেকে মানুষ যেহেতু দোকান পাটে কিংবা মার্কেটে যেসব জায়গায় কেনাকাটা করেন সেখানে যাচ্ছিলেন না,
কোনো উৎসবের অনুষ্ঠান হয়নি, পয়লা বৈশাখ হয়নি, 26শে মার্চের প্রোগ্রামও হয়নি, দুটো ঈদ গেছে, সেখানে কিন্তু সেইভাবে ব্যাপকভাবে বাজার খোলেনি। ফলে এই চাহিদার সংকটের কারণে যারা আগের পণ্য ছিল, উৎপাদনকৃত পণ্য ছিল, সেটা কিন্তু তারা বিক্রি করতে পারেননি, সরবরাহের সমস্যা ছিল। সুতরাং কোভিড-19 এর প্রভাবের কারণে আমরা খুব স্পষ্টতই চোখের সামনে দেখেছি অনেক মানুষ চাকরি হারিয়ে গ্রামে চলে যাচ্ছেন। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে মানুষের যে ডিস্ট্রেস, অনেকে পার্মানেন্টলি চলে গেছেন। এবং কোভিড-19 এর ফলে এই সময়ে যে সকল গবেষণা হয়েছে তা থেকে মোটামুটি হাইলাইট যদি কিছু দেই, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে নতুন দরিদ্র মানুষ তৈরি হয়েছে প্রায় 1,60,00,000। তাহলে আমাদের আগের হিসাব মতো স্বাভাবিক অবস্থায় যদি দেশের মোট জনসংখ্যার 20% মানুষ দরিদ্র ছিলেন, যেখানে সেই যদি বাংলাদেশে 17 কোটি মানুষ ধরি, প্রায় তাহলে 4.25 কোটি মানুষ স্বাভাবিক অবস্থায় দরিদ্র ছিলেন। তার সাথে কিন্তু যুক্ত হলো আরো 1,60,00,000। মোটামুটি হিসাবগুলো সেই রকম। এবং সেই জায়গা থেকে তাহলে কোভিড-19 এর ক্ষতি ব্যাপক। এমনকি আজই পরিসংখ্যান ব্যুরো একটা স্ট্যাটিস্টিক্স তারাই দিয়েছে, সরকারি স্ট্যাটিস্টিক্স, এটা পরিসংখ্যান ব্যুরো বলছে, আমার সামনে এটা আছে। সেখানে একটা কোভিড-19 এর ইম্প্যাক্ট দেখার জন্য, যদিও স্যাম্পল সাইজ 1000 মাত্র, মানে স্যাম্পল সাইজ 2000 ছিল, ফোন করা হয়েছে তাদের, 1000 জন রেসপন্ড করেছেন। সেই রেসপন্সের ধারা ধরে পরিসংখ্যান ব্যুরো বলছে যে জীবিকার উপর অভিঘাতে হয়েছে যেটা, সেইখানে বলছে মার্চ মাসে মানুষের আয় কমে গিয়েছিল গড়ে, প্রতি হাউস হোল্ডে গড়ে কিন্তু 19,425 টাকা। কিন্তু অগাস্ট মাসে এসে এখনো পর্যন্ত কিন্তু আয়টা কম হচ্ছে, স্বাভাবিক প্রি কোভিড সিচুয়েশনের তুলনায় 15,000 টাকা করে গড়ে কম হচ্ছে। এবং এখানে কিন্তু ধনী দরিদ্র সবাই আছে। কাজেই সরকারের হিসাব মতেও কিন্তু এখনো পর্যন্ত রিকভারিটা হচ্ছে, কিন্তু রিকভারি কিন্তু আগের অবস্থায় যায়নি। প্রি কোভিড সিচুয়েশনে যে আয় হতো অন এন অ্যাভারেজ, এই খানা জরিপে দেখা যাচ্ছে আজকে অগাস্ট মাসে, মানে অগাস্ট মাসে লাস্ট তাদের হিসাব, অগাস্ট মাসেও মানুষের স্বাভাবিক অবস্থা থেকে আয় এক একটা হাউস হোল্ডে 15,000 টাকার মতো কম হচ্ছিল। এই ক্ষেত্রে রিকভারি যদি দেখি, খুব সংক্ষেপে বলি, অবশ্যই একটা ইতিবাচক জায়গা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এক্সপোর্ট 19-20-এ এসে 18-19-এর তুলনায় প্রায় 17% কমে গিয়েছিল। গত 3 মাসে আমরা, গত বছর প্রথম 3 মাসে যে রপ্তানি আয় হয়েছিল তার থেকেও প্রায় 2.5% বেশি রপ্তানি আয় করেছি। আমাদের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে তৈরি পোশাকের যে নিট খাতটি, সেই নিট খাতটিতে কিন্তু আমাদের প্রবৃদ্ধি এই সময়ের যে টার্গেট তার থেকেও বেশি। রেমিটেন্সে আমরা একটা ইতিবাচক প্রবৃদ্ধি দেখেছি, কিন্তু যেসব জায়গায় এখনো পর্যন্ত স্বাভাবিক অবস্থায় মানুষ আসতে পারেননি, বেশ কিছু সার্ভিস খাত, সেখানে নারী উদ্যোক্তাদের অনেক পণ্য আছে, যেমন বিউটি পার্লার গুলো কিন্তু এখনো স্বাভাবিক অবস্থায় যেতে পারেননি। নারী উদ্যোক্তারা যারা বিভিন্ন ধরনের ব্যবসায় উঠে আসছিলেন, তাদের অনেকেই কিন্তু পুঁজি হারিয়েছেন এই সময়, সুতরাং ব্যবসায় তারা ফিরতে পারছেন না। এবং তাদের অনেকেই যেহেতু অনানুষ্ঠানিক খাতে, ফলে সরকারের যে প্রণোদনা, এইসব নারী উদ্যোক্তা সহ অনেক ছোট উদ্যোক্তা কিন্তু সেটাও আসলে এলিজিবল না। আবার যারা এলিজিবল, সেখানে একটু দেখেন রিকভারির ক্ষেত্রে বড় শিল্পের জন্য যে 30,000 কোটি দেওয়া হলো, সেই 30,000 কোটি টাকার কিন্তু বেশিরভাগই ডিসবার্স হয়ে গেছে অলরেডি। কিন্তু ক্ষুদ্র শিল্পের জন্য যে ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য যে 20,000 কোটি টাকা দেওয়া হয়েছে, তার কিন্তু 20% বা 25% মাত্র ডিসবার্স হয়েছে। এখানেও আমাদের প্রশ্ন, আমাদের চিন্তা করতে হবে যে আমরা যখন রিকভারি করছি, সাধারণভাবে যে আমরা বুঝি যে ছোট উদ্যোক্তারা আসলে তো তাদের পুঁজি হারিয়ে ফেলেছেন, সামলে উঠতে তাদের সমস্যা, তারাই কিন্তু আসলে ঋণের প্রাপ্তির ক্ষেত্রে সমস্যায় পড়ছেন বেশি। সব মিলিয়ে আমি এক সেন্টেন্সে যদি বলি, কোভিড-19 বাংলাদেশের অর্থনীতিকে বিশ্বের অন্য অর্থনীতির মতোই বড় ধাক্কা দিয়েছে। আমরা সেই ধাক্কা সামলে উপরে ওঠার চেষ্টা করছি, কিন্তু সেখানে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা বা অর্থনৈতিক কাজে যারা জড়িত, তারা রিকভারি করার ক্ষেত্রে বেশি সমস্যায় আছেন এখন। আসবো আবার আপনার কাছে। মিস্টার মাতলুব আহমেদ, আপনি একজন ব্যবসায়ী নেতাই নন, একেবারে মাঠে আছেন, অর্থনীতি ব্যবসা বাণিজ্যের ভেতরকার মানুষ। সো আপনার ধারণা কি যে কতটা প্রভাব আসলে ফেলতে পারলো, যেটি অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন? এবং অর্থনীতিবিদ হিসেবে ডক্টর নাজনীন কিছুটা চিত্র তুলে ধরবার চেষ্টা করলেন, হয়তো এই চিত্রের সঙ্গে আপনার একমত ভিন্ন মত দুটোই থাকতে পারে। তো সব মিলিয়ে আপনি কেমন দেখছেন? নিশা আহমদ। ধন্যবাদ আপনাকে। তৃতীয় মাত্রা সবসময় খুব সাময়িক নিয়ে থাকে। আজকের টপিকটা যে আমরা কোভিড-19 থেকে বেরিয়ে যাচ্ছি, আসলে আমরা কতটুকু এফেক্টিভ হবো, কবে আমরা আসলে
কিংবা আদৌ কি ফিরবো কিনা, এটা নিয়ে যে আজকে আলোচনা, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে যখন কোভিড এর যে লকডাউনটা হলো, তার আগে কিন্তু এর প্রভাবটা আসতে শুরু করেছিল, এবং লকডাউনের সময় ডক্টর নাজিম বলেছেন যে এখানে একটা পুরো ইকোনমি থমকে গিয়েছিল। তবে ধন্যবাদ জানাতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। উনি আনলাইক আমাদের পার্শ্ববর্তী দেশ কিংবা অনেক দেশের থেকে she has handled it nicely. উনি সবসময় চেষ্টা করেছেন যে ব্যবসা বাণিজ্যকে অন্তত চালু রাখা যায়। আমাদের দেশে আসলে প্রান্তিক ব্যবসায়ী অনেক বেশি। যদি আমরা অ্যাকচুয়ালি ব্যবসায়ীর দিকে 70% ব্যবসায়ীরাই কিন্তু স্মল প্রান্তিক সেলফ হেল্প কিংবা একটা নাজিম বললে ওমেন বিজনেস। যদি কোভিড-19 এর এফেক্টটা দেখতে হয়, এই এফেক্টটা কিন্তু প্রান্তিক এবং এই যে 70% এদের উপর বেশি, বিকজ তাদের রেজিস্ট্যান্স পাওয়ার কম। আর শি ইজ রাইট যে বিগ কোম্পানিজরা তারা কিন্তু নিষেধাজ্ঞা নিয়েছে এবং এক্সপোর্টের যেসব খরচাপাতি আছে সেই সাপোর্ট নিয়েছে, কিন্তু যাদের আসলে বেশি দরকার তারা তো ব্যাংকের সাথে ব্যাংকিং করতে বা করলেও তাদের তো সেরকম ভাবে আমরা স্যাংশন অ্যাডভাইস থাকে, ব্যাংকের সাথে অন অ্যারেঞ্জমেন্ট থাকে, সেখানে একটা নতুন কিছু ব্যাংকের মাধ্যমে করা খুব একটা বড়দের, কিন্তু তারা ব্যাংকেই যায় নাই, হয়তো আত্মীয় স্বজন থেকে টাকা নিয়ে কাজ করেছে, তাদের পক্ষে এরকম প্রণোদনা ডিসবার্স করা টাফ। এই কারণে যে ব্যাংকের টাকা তো সাথে পাবলিকের টাকা জমার টাকা, ব্যাংকের কাজ হচ্ছে যে এই টাকাটা আর দিবে, এই টাকাটা শোধ করতে হবে একটু ব্যাক। সেই জন্য আমরা ফেডারেশন থেকেও বলেছি যে একটা ইজি ইন্স্যুরেন্স করে দিতে হবে, যে যারা স্মল লোনস স্পেশাল ক্রেডিট নেবেন তারা একটা বীমা থেকে একটা সিম্পল স্কিমে চলে আসবেন, 500 টাকা 1000 টাকা সেখান দিয়ে তারা 10 লাখ টাকা মতো ইজি করতে, ব্যাংক থেকে সিকিউরিটি না পায় তাহলে কিন্তু এদের ডিসবার্স করা টাফ। সো আমি যদি এখন আমার এখানে আসি, আমাদের একটা মার্চ এপ্রিলে এফেক্ট করেছিল, আমরা ট্রান্সপোর্ট নিয়ে থাকি, কিন্তু এখন কিন্তু রিকভারি, এবং এটাই বলবো আমাদের রিকভারি রাফলি 60% মতো হচ্ছে, কিন্তু ব্যবসা ধরন পাল্টা যাচ্ছে। বড় বড় ট্রাক এবং হিউজ ট্রাক যেগুলো আনতাম সেগুলো কিন্তু ইন্ডাস্ট্রিটা টানছে না, তাদের যে ট্রাকগুলো আছে সেগুলো পড়ে আছে। এখন ডিমান্ডটা চলে যাচ্ছে গ্রামে গঞ্জে, ছোট ছোট শহর, ইয়াং পিপলরা চলে আসছে, ছোট ছোট ট্রাকে ওরা গ্রামের থেকে জিনিসগুলো কিনে নিয়ে এসে শহরে বেচছে। এই যে নতুন একটা ক্লাস অফ পিপল চলছে এই বিজনেসের মধ্যে, এবং বোঝা যাচ্ছে যে কোভিড-19 এফেক্টে আমাদের ইম্পোর্টের থেকে ডোমেস্টিক ব্যবসার উপরে স্ট্রেস যাচ্ছে, এবং সেটা কিন্তু আমরা এলসিতেও দেখতে পাচ্ছি। আমাদের ইম্পোর্টও কিন্তু আগের তুলনায় অনেক কম, কিন্তু ডোমেস্টিকে অ্যাগ্রি বিজনেস কিংবা এই ধরনের বিজনেস কিংবা যে কোনো ধরনের অ্যাগ্রি বেসড ইন্ডাস্ট্রি কিন্তু আগের থেকে অনেক বেশি অ্যাট্রাকশন করছে এই ইয়াং পিপলদের। এবং মনে করি যে ইট ইজ ভেরি গুড সাইন। কোভিড আমাকে দুইটা শিক্ষা দিয়েছে। শিক্ষা হচ্ছে যখন তুই বিপদে পড়বে তখন অনেকেই তোমাকে হেল্প করতে পারবে না, তাও তুই বিপদে পড়ে আছে। আমাদেরকে নিজের পায়ে নিজেদের বেশ শক্ত করতেই হবে। এই বেসটা শক্ত করার একটা উপায়, এটা নাম্বার 2 লেসন, এই ডোমেস্টিক ইন্ডাস্ট্রি, ডোমেস্টিক এগ্রিকালচার, ডোমেস্টিক সার্ভিস, এগুলো আমাদেরকে বিশালভাবে কাজ করতে হবে। আমি আনন্দিত যে বাংলাদেশ গভর্নমেন্ট এদিকেই তাকাচ্ছে
তারা ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে বড় করার জন্য কাজ করছেন এবং তারা মানসিকভাবে প্রস্তুত আন্তরিক ব্যবসায়ীদেরকে কি করে প্রণোদনা কিংবা সাহায্য করা যায়। I'm sure যে যেভাবে আমরা এগোচ্ছি আমরা কিন্তু অলরেডি অনেক দেশের চেষ্টা আছে, both in COVID and also in business। এবং আমি যদি দেখি ঢাকাতে কিংবা ঢাকার বাইরেও অনেকটা স্বাভাবিকভাবে মানুষ চলাফেরা ঠিক কেনাকাটা করছে না, বিকজ দে হ্যাভ লেসার মানি ইন দেয়ার পকেট। তো সেই জন্য একটু সময় দিলে এই টাকাগুলো ঘুরবে। তখন আমি আশা রাখি আমরা খুব তাড়াতাড়ি আরো কিছু তারা পৃথিবীকে দিতে পারবো। বাংলাদেশের ব্যবসায়ীরা এবং এরা কিন্তু অনেক কম, এবং আজকে আমাদের সব লোকজন কিন্তু কোভিডকে ফাইট করে সব হেলথ রুলস মেনেই কিন্তু আমরা বাজারে যাচ্ছি, কিন্তু রিস্ক হচ্ছে। আজকে আমাদের অনেক লোক অফিসে এফেক্টেড আছে, বাট আল্লাহ অনেক যে মারা যাচ্ছে অনেক কম। ভেরি ভেরি পিপল অ্যাকচুয়ালি কোভিডে মারা গেছে আমাদের এতগুলো লোক আমরা পাচ্ছি না। সেই দিক দিয়ে আমি মনে করি এই যুদ্ধে প্রধানমন্ত্রীর সাথে যে আমরা নেমেছি আমরা তাড়াতাড়ি আবার ব্যবস্থা করছি, এই জিনিসটা আমরা খুব তাড়াতাড়ি ওয়ার্ল্ডকে দেখাতে পারবো। বাংলাদেশ হয়তো এখন লিস্ট ডেভেলপ কান্ট্রি আছে, কিন্তু ভেরি সুন উইল বি এবল টু অ্যাট লিস্ট সাস্টেইন, এবং আমরা আমাদের আগের পজিশনে নিয়ে আসার অনেক বেশি এখন আমি দেখতে পাচ্ছি। বাট এই যে এলডিসি থেকে গ্রাজুয়েশন যে বাংলাদেশ করতে যাচ্ছে সেখান থেকে বেরিয়ে সেখানে যে সংকটগুলো তৈরি হবে, সংকট বলতে আমি বলছি যে সুবিধা দিয়ে বাংলাদেশ পেত, হয়তো মর্যাদার দিক থেকে একটা উপরে অবস্থান বাংলাদেশ নিতে পারবে, কিন্তু যেসব সুবিধা বাংলাদেশের অর্থনীতিকে আরো বেশি সচল করতে, গতিশীল করতে, শক্তিশালী করতে ভূমিকা রেখেছে, সেগুলো সম্পর্কে প্রস্তুতি আছে কিনা বা সেগুলো কিভাবে বাংলাদেশ কভার করবে? মিস্টার মাতলুব আহমদ, কিন্তু খেয়াল রাখতে হবে 2005-এ যখন আমেরিকা এমএফএন স্ট্যাটাস থেকে বাংলাদেশকে সরিয়ে দিল এবং তার থেকে তো কন্টিনিউস চেষ্টা করছে যে বাংলাদেশ আঘাত পাবে, কিন্তু পারে নাই। আপনার যদি ক্ষমতা বাড়ে তাহলে এলডিসি হিসেবে মানুষের কাছে একটা আনডিউ অ্যাডভান্টেজ নেওয়ার চেয়ে নিজের সব চালানো অনেক বেটার। আমরা এর তুলনা থেকে অনেক ভালো আছি। আপনি গিয়ে দেখবেন আমরা কিন্তু হাত পাততে হয় না, ওয়ার্ল্ড ব্যাংক ওরা কিন্তু টাকায় আসে, তোমরা নিবে না, সেজন্য অনেক চেঞ্জ হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা আগে নেই, আমরা যত সম্ভব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াবো এবং আমরা অন্য দেশের চেয়ে ভালো করবো বলে। ডক্টর নাজির আহমেদ, আমার শেষের প্রশ্ন যেটি মিস্টার মাতলুব আহমদের কাছে ছিল, তার কথার প্রেক্ষিতে আমি আপনার মতামতটাও সেই বিষয়ে একটু শুনতে চাইবো, এবং সেই সঙ্গে যে প্রশ্নটা আমি করতে চাই যে এই যে কোভিড-19 যে অভিজ্ঞতা আমাদের অর্থনীতির উপর, আমরা জানি না, কেউই আসলে পৃথিবীর কেউই জানে না যে এটি আসলে শেষ পর্যন্ত কতদিন থাকবে, কিভাবে থাকবে, এবং যেটি মিস্টার মাতলুব আহমেদ বলেছেন যে তার অফিসে অনেকে আক্রান্ত আছেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রধানও কিন্তু গতকাল বলেছেন যে 10 জনের মধ্যে প্রতি একজনের মধ্যেই কোভিড-19 আক্রান্ত পৃথিবীতে, সারা পৃথিবীতে সংখ্যা কত বোঝাই যায়। আমি একটু আপনার কাছ থেকে যেটা বুঝতে চাই, আপনি কি মনে করেন যে এই যে এর প্রভাব শেষ পর্যন্ত যেখানে গিয়ে এখন যে অবস্থা আছে তাতে গিয়ে কোথায় দাঁড়াচ্ছে সেটি আপনি বলেছেন, আপনারা দুজনই বলেছেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা ঠিকঠাক মতো আছে কিনা, বা এই যে ধকলটা গেল সেই ধকল কাটিয়ে উঠতে আসলে কি পরিমাণ সময় বাংলাদেশের লাগবে? ধন্যবাদ। আমি প্রথমে আপনার প্রথম যে প্রশ্নটি যেটা জনাব মতলুব কিছুটা বলার চেষ্টা করেছেন এবং সুন্দর করে উনি কনক্লুশনটা আসলে দিয়ে দিয়েছেন, আমি সেটার সাথে কিছু সেটাকে ব্যাক করার জন্য কিছু ইনফরমেশন দিই। উনি বলেছেন যে আমরা আনডিউ প্রিভিলেজ না নিয়ে আমরা যেটা আসলে বেরিয়ে যাওয়ার উপযুক্ত, সুতরাং আমাদের সক্ষম হলে সেটা বেরিয়ে গিয়ে সেই সক্ষমতা আমরা প্রমাণ করতে পারবো। কেন সেটা বলি, প্রথমত হচ্ছে যে অনেকেই মনে করেন, যেগুলো আশঙ্কা আছে, যে আমরা যখন এলডিসি থেকে বের হয়ে যাব তখন আমাদের যে ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন থেকে যে লোন নেই সেই লোনের ইন্টারেস্ট রেট অনেক বেড়ে যাবে, উইচ ইজ ট্রু। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের মনে রাখতে হবে যে এলডিসিরও কিন্তু রকম ফের আছে। আমাদের মাথা পিছু আয় আমরা এখন
আমরা এখন জাতিসংঘের এলডিসির ক্রাইটেরিয়ার বিচারে আমরা লিস্ট ডেভেলপ কান্ট্রি, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে কিন্তু আমরা লোয়ার মিডল ইনকাম কান্ট্রি অলরেডি হয়ে গেছি, এবং তার ফলে আমাদের এখনকার যে মাথাপিছু আয় যেটা $2000 বেশি, সেই মাথাপিছু আয়ের কারণে কিন্তু এখনো অলরেডি আমাদেরকে কিন্তু অনেক এলডিসির তুলনায় বেশি ইন্টারেস্ট রেট দিতে হয়। কাজে সেইটা দিয়েও কিন্তু আমরা টিকে আছি। আমরা আমাদের ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন থেকে যে লোন সেটা সরকার শোধ করতে পারছে। কাজে আমাদের যখন জাম্প হবে তখন যে খুব বড় রকমের একটা বৃদ্ধি হবে অন্য এলডিসির মতো করে, সেটা কিন্তু না। দ্বিতীয় হচ্ছে আমাদের অনেকেরই ধারণা যে আমাদের ট্রেডের যে বিষয়গুলো, যে ইন্টারন্যাশনাল ট্রেডে আমরা যে জিএসপি সুবিধাটা ইউরোপের বাজারে পাই, সেখানে কি সমস্যা হবে। ইউরোপের বাজারে আমাদের যে পণ্য যায়, বিশেষ করে তৈরি পোশাক পণ্যের যে নিট গার্মেন্টস, সেখানে কিন্তু আমাদের যে কম্পিটিটিভনেস এটা যথেষ্ট বেশি। কিছু হয়তো সাময়িক আমরা চাপে পড়তেও পারি, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের গার্মেন্টস শিল্প একটা বড় অংশ কিন্তু তারা বৃহৎ কারখানায় পরিণত হয়েছেন। বাংলাদেশে টোটাল যে গার্মেন্টস কারখানা আছে তার 27% হচ্ছে বড় কারখানা, যাতে কমপক্ষে 1000-এর বেশি শ্রমিক আছে। এবং সেই কারণে আমি মনে করি যে এই বড় কারখানাগুলো যেভাবে কম্পিটিটিভ, আমাদের যে ডেনিম সামগ্রী অর্থাৎ জিন্সের প্যান্ট বা জিন্স দিয়ে তৈরি সামগ্রী সহজ বাংলায়, সেই ডেনিম সামগ্রী কিন্তু আমাদের ইউরোপের বাজারে আমরা নাম্বার 1। এবং এই কোভিড এর সময়ে যদিও ইউএস এর বাজারে আমাদের ওভারঅল ওভেন এক্সপোর্ট কমেছে, কিন্তু ডেনিম প্রোডাক্ট যদি দেখি ওইখানেও কিন্তু আমরা একটা আগের অবস্থানের তুলনায় এবং সম্ভবত শীর্ষ অবস্থানে সেখানেও চলে গেছি। তো আমি বলতে চাই যে আমরা যদি স্ট্র্যাটেজিক ওয়েতে আগাই, আগামী যে কটা বছর 2024 সন পর্যন্ত আছে, এরপরে 27 সন পর্যন্ত আমরা কিছু সুবিধা পাবো। রাফলি ধরেন আমাদের হাতে 7 বছর আছে। এই 7 বছর সময়টা যদি আমরা ঠিক মতো কাজে লাগাই, তাহলে কোনো বড় বিপর্যয় না ঘটে। আমি মনে করি না যে এলডিসি থাকা আমাদের উচিত হবে। মানে আমাদের গ্রাজুয়েশন আসলে আমাদের গ্রাজুয়েটেড হয়ে যাওয়াই ভালো, এবং সেইটার সূত্র ধরে বরং আমাদের ক্রেডিট রেটিং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোর কাছে, আমাদের যে ব্যবসা বাণিজ্য, তারা তো এখন শুধু লোকাল ব্যাংকের কাছ থেকে লোন নেন না, তারা কিন্তু বাইরের মানুষের কাছ থেকেও লোন নেন। যখন একটা ডেভেলপিং কান্ট্রির বিজনেস এবং তারা এরকম একটা কান্ট্রিতে অবস্থান করছেন, সেইখানে কিন্তু এটার মূল্য বাড়ে, এবং মূল্য বাড়লে আমি মনে করি ব্যবসা বাণিজ্য বাড়বে। এবং আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়েও চিন্তা ভাবনার কারণ নাই, কারণ ওষুধে আমরা স্বয়ংসম্পূর্ণ, এবং আমাদের যে বেসিক যে নেসেসারি ওষুধগুলো তার অনেকগুলাই কিন্তু আমরা যেটাকে বলে যে আমাদের যে মানে কপিরাইট যেটা, সেইটার কিন্তু পাস করা। তারপরেও হ্যাঁ, সেখানে আমাদের কিছু আশঙ্কা আছে বা একটু চিন্তার ব্যাপার আছে ফার্মাসিউটিক্যাল সেক্টরটা নিয়ে, সেই জায়গায় আমাদের প্রস্তুতিগুলা করতে হবে। তো এই বলে আমিও মনে করি জনাব মকতুমের সাথে যে আমরা এখনো পর্যন্ত যেভাবে আছি তাতে আমি মনে করি যে ডেভেলপিং কান্ট্রি হলে অবশ্যই নতুন অবস্থায় কিছু চাপ আসবে, কিন্তু সেইটা এমন না যে আমাদের এলডিসিতেই আমরা থেকে যাব এমন সিদ্ধান্ত হবে। দ্বিতীয় প্রশ্নের উত্তরে যে আমরা রিকভারি কেমন করছি বা করার পন্থাটা কেমন হওয়া উচিত, আমরা খুব সহজভাবেই বুঝতে পারি যে এটা যেহেতু একটা স্বাস্থ্যগত অর্থাৎ একটা মহামারীর কারণে বা অতিমারির কারণে এই যাবতীয় অর্থনৈতিক বা যাবতীয় ইম্প্যাক্ট গুলা বলি, কাজেই আমাদের অর্থনৈতিক রিকভারি প্ল্যান কেবলমাত্র অর্থনৈতিক রিকভারি প্ল্যান হলে চলবে না, এবং কারণে যে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম দিন থেকেই বলে আসছেন যে আমাদেরকে অবশ্যই কষাঘাত দেখেছি, আমরা খাদ্য বিতরণে দুর্নীতি দেখেছি, সেই এবং স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে বিশাল দুর্নীতি সেইটা আমাদের চোখে পড়েছে, এবং সেখানে অনেককে গ্রেফতার করা হয়েছে, অনেক চেঞ্জ এসেছে। এই যে একটা আমি বলবো আমি একটা লেসনের ভিতর দিয়ে আমরা গেছি, সেই জায়গা থেকে আমি আশাবাদী যে আগামী দিনগুলোতে আমাদের এই ইকোনমিক রিকভারি প্ল্যান এবং স্বাস্থ্যগত রিকভারি প্ল্যান এই দুইয়ের মধ্যে একটা সমন্বয়ের কিছুটা আমি এখন আভাস দেখি। কারণ প্রথম দিকে আমাদের আইসিইউ ছিল না, হসপিটালে কোভিড রোগী নিচ্ছে না, আবার কোভিড রোগীর ভয়ে অন্য রোগী নিচ্ছে না। এই যে মিসম্যাচ, একটা প্যান্ডেমিক হলে কি করে রোগী হ্যান্ডেল করব, এই শিক্ষাটাও কিন্তু আমাদের ভিতরে, আমাদের তো অভিজ্ঞতা নাই, এটা চলতে ছিল না। আমি বলবো যে এখন ইট ইজ মোর অর্গানাইজড। এখন যেটা দরকার, হ্যাঁ সবাই মিলে যে কোভিড টেস্ট করাতে যাবে এটা ব্যয়বহুল, অনেকেই যাচ্ছে না, বা অনেক পরিবারের লক্ষণ আছে হয়তো নিজেরা ঘরে থাকছে, কিন্তু যেই জায়গাটায় আমি মনে করি যে দুর্নীতিতে যেমন জিরো টলারেন্স, আরেকটা জায়গাতে আমাদের জিরো টলারেন্স হওয়া উচিত, সেটা হচ্ছে মাস্ক ব্যবহার
ব্যবহারের ক্ষেত্রে যে যদি না করে কেউ, এবং আমি মনে করি ব্যাপকভাবে যারা দরিদ্র পরিবার সেইখানে মাস্ক বিতরণ করা উচিত। এখানে বড় বড় ব্যবসায়ী মহল যারা আছেন তাদেরও এগিয়ে আসতে হবে, শুধু নিজেদের কলকারখানায় না, যাতে ব্যাপকভাবে সরকারের এই যে মাস্ক বিতরণ কর্মসূচি এবং ব্যবহারের যে একেবারে ম্যান্ডেটরি করা, সারা দুনিয়া জুড়েই দেখা যাচ্ছে যে যেহেতু খুব সহজ সমাধান নাই, মাস্ক ব্যবহারটা অনেকখানি এটার সংক্রমণকে কমায়। মিস্টার মাতলুব আহমদ, আমি যেটি রিকভারির জন্য যে প্ল্যান প্রোগ্রামস সেগুলো ঠিকঠাক আছে কিনা, আরো কোনো পরামর্শ আছে কিনা, কারণ আমরা কেউই নিশ্চিত না আসলে কোভিড কতদিন আমাদের সঙ্গে বসবাস করবে, কতদিন আমাদেরকে পছন্দ করবে যেভাবে করছে, এবং সেটি যদি বিবেচনা নাও নি এখন যেভাবে আছে সেভাবে আসলে কি পরিকল্পনা নেওয়া উচিত, কি নেওয়া হয়েছে, আপনি কি মনে করেন? নিশ্চয়ই সব জায়গায় মনে রাখতে হবে যে কবে যাবে কিংবা তা এগুলা কিন্তু সবই কিন্তু অনিশ্চিত, কিন্তু একটা জিনিস নিশ্চিত, কোভিডকে নিয়ে আমাদের বেঁচে থাকতে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন আমাদের যুদ্ধ নামতে হবে। ইটস অ্যাকচুয়ালি এ ফাইট। কোভিড-19 ফাইটটা ইজ ফাইটিং এগেইনস্ট অ্যান ইনভিজিবল। সেই জন্য এই ফাইটটা বেশি দুষ্কর। দেখা যেত তাহলে এটা ইজি হয় ফাইট করতে। সেই জন্য আমি মনে করছি যে এখন যেভাবে আমরা বিজনেস বা শিল্প চালাচ্ছি খুব কঠিন, কি সম্পূর্ণ হেলথ রুলস মেনে চলা খুব ডিফিকাল্ট, এবং আমরা যতই স্ট্রিক্ট হই না কেন পরে দেখি যে ওই ওয়ার্কাররা নিজেরা খাওয়ার সময় এক হয়ে কিংবা কাছাকাছি সব থাকছে, করছে না, কত আর সাপোর্ট দেওয়া যায়। তাই বলি যে আমাদের গ্রামে যেমন আছে, আপনাদের খেয়াল করে দেখলাম গ্রামে যায়, দেখলাম যে ওখানে কি কোভিড পেশেন্ট অনেক কম, এবং খুলনাতে নাকি একজন মারা গেছে 80। তো সেই দিক দিয়ে কিন্তু আমরা অ্যাকচুয়ালি আল্লাহর কাছে ধন্যবাদ জানাই, আনলাইক দ্য রিচ নেশনস জায়গা থেকে বেঁচে গেছি টু এ বিগ এক্সটেন্ট। কিন্তু সেকেন্ডলি যেটা বুঝতে হবে যে কবে যে আমাদের থেকে বেরোবো, আমাদের কোনো নতুন করে প্ল্যান করতে হবে না, আমাদের কিন্তু প্ল্যানটা ন্যাচারালি ডেভেলপ হচ্ছে। খেয়াল করে দেখবেন আজকে ব্যবসায়ীদের যে ইনস্টল দেওয়ার কথা সেটাকে আবার ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হচ্ছে। তারপরে রাফলি 1 year সাপোর্ট সব ব্যবসায়ী যে তাদের ইনস্টলমেন্ট গুলা দিতে হচ্ছে না, এবং এর চেয়ে বেশি একটা সরকার কি। এছাড়াও সব জায়গাগুলো আছে, যেমন এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি সরকার কিন্তু অনেক ছাড় দিয়েছে। আবার বিশেষ করে খেয়াল করে দেখেন এবারে যে বাজেটটা, প্রথমবার আমার দেখলাম যে বাজেটে টাকা দিচ্ছে, টাকা দিচ্ছে না, মানে এবার বাজেট ছিল দেশ বাজেট, নির্বাচন বাজেট, এবং এতে সরকারের যে পরিকল্পনা যে আমি মানুষদেরকে বাঁচা রাখি, ব্যবসায়ীদেরকে বাঁচা রাখি, অবশ্যই আমার দেশকে আমি। আবার খেয়াল করে দেখবেন যে মেগা প্রজেক্টের টাকাও কিন্তু আমরা এই সব খরচা করা হচ্ছিল, এখন আবার সেই প্রজেক্ট গুলো হচ্ছে। যত প্রজেক্ট চলবে তত বেশি এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। যখন দেখা যাবে যে প্রাইভেট সেক্টরে অত আসতে না, তখন একমাত্র গভর্নমেন্ট হলো সেভিয়ার। এই করে হোক তাদের বড় বড় প্রজেক্ট গুলোকে রাখতেই হবে, এবং যত প্রজেক্ট রাখবে তত বেশি ফাস্ট আমাদের ইকোনমিটা আবার গড়ে উঠবে। বড় বড় প্রজেক্ট গুলো কিন্তু প্রাইভেট সেক্টরে করে দেয়, সরকার তো দেন কিংবা স্যাংশন দেন, কিন্তু কিন্তু সব প্রাইভেট সেক্টর। এবং সেটা আমি মনে করি যে প্রশ্ন যে when do we get out of this, আমার আনসার ইজ ভেরি সিম্পল। আমরা এখান থেকে বেরিয়ে যাব এমন মাথা থেকে সরিয়ে ফেলছি। আমরা এখন এটাকে যুদ্ধ করেই আমরা বাঁচব। আর আমাদের কয়েকজন মারা যাবে, কয়েকজন অসুস্থ হবে,
এটাকে কিন্তু আমাদের হিসাবে নিয়ে নিয়েছে। তার জন্য আমরা আমাদের নিজস্ব বাজেটও আমরা অনেক সাম বাড়িয়ে অন দ্য হেলথ ইস্যুস, ট্রিটমেন্ট ইস্যুস। তারপর আমরা ওদেরকে বলেই দিচ্ছি, তোমরা কিন্তু দেশ সেবা করছো, কোম্পানিকে সেবা করছো, নিজের ফ্যামিলিকে সেবা করছো, বাট টেকিং এ রিস্ক অলসো অন ইউর লাইফ, অন ইউর ওয়েলনেস, বাট দ্যাট ইজ দ্য স্যাক্রিফাইস ইউ হ্যাভ টু ডু দ্য নেশন। যখন মুক্তিযুদ্ধে হাজার মানুষ চলে গেছে, তারা কিন্তু তাদের লাইফ রিস্কই নিয়েছে। এখন আমাদের এরকম একটা যুদ্ধ হিসাবে দিচ্ছি, এই হিসাবেই তো আমরা চললে আমরা কোভিড-19 কে ডিফিট করতে পারবো এবং দেশকেও বাঁচাতে পারবো। ডক্টর নাজিন আহমেদ, আমি একটু কোভিডের বাইরেও আরো কিছু সমস্যা আছে। বিশ্ব বাস্তবতা অনেকখানি বদলে যাচ্ছে। বিশ্বে নতুন করে রাজনৈতিক মেরুকরণ, অর্থনৈতিক মেরুকরণ শুরু হয়েছে। একদিকে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ, বাণিজ্য বিরোধ, অন্যদিকে আমরা দেখছি আমাদের প্রতিবেশী ভারতের সঙ্গে চীনের বিরোধ। সব মিলিয়ে এই যে ভূ রাজনীতিতে যে আমূল পরিবর্তন আসতে শুরু করেছে, আবার সেই স্নায়ুযুদ্ধের সময়ের ফেরত যাবার মতো একটা অবস্থা তৈরি হয়েছে বলে অনেকে মনে করছেন। তো আপনি কি মনে করেন এর প্রভাব আসলে বাংলাদেশের অর্থনীতিতে কতটা পড়বে? কারণ কার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, কার সঙ্গে উষ্ণ, কার সঙ্গে শীতল, কোন মেরুতে বাংলাদেশ ঢুকবে না, নানান কিছু আছে। কিন্তু সেখানটাতে আসলে বাংলাদেশের অর্থনীতির বিবেচনা থেকে বাংলাদেশের কি করণীয়, বাংলাদেশ ঠিক পথে আছে কিনা একটু আপনার কাছ থেকে বুঝতে চাই অর্থনীতিবিদ হিসেবে। এবং মিস্টার মাতলুব নিশ্চয়ই এই জায়গায় কন্ট্রিবিউট করতে পারবেন, কারণ উনি তো ইন্ডিয়া বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট। এর বাইরে অন্যান্য শুধু ইন্ডিয়া কি দেখেন না আরো কিছু দেখেন, সেটিও আমরা ওনার কাছ থেকে বুঝতে চাইব। ডক্টর নাজিন আহমেদ। দেখুন, একটা সময় যখন ছিল যে কে রাশিয়া পন্থী হবে আর কে ইউএসএ পন্থী হবে, সেটা নিয়ে একেবারে বিভাজনটা খুব স্পষ্ট ছিল। আমার নিজের ব্যক্তিগত বিশ্লেষণ হচ্ছে, এখন যে রাজনৈতিক মেরুকরণ বা পাওয়ারের যদি বলি মেরুকরণের যে কম্পিটিশন চলছে, কিছু কম্পিটিশন বড় যদি বলি চীন আর ইউএস এর বিষয়টি, আর অন্য যেগুলো বললেন সেখানেও কিছু পাওয়ার এক্সারসাইজের প্রসেস আছে, কিন্তু সেগুলো হয়তো একেবারে মেরুকরণ পর্যায়ে নয়। এখনকার বাস্তবতায় আমি মনে করি এটা কিন্তু আর আগের মতো যে এই পন্থী আর ওই পন্থী এভাবে হবে না। প্রতিটা দেশই তাদের নিজস্ব যে অর্থনৈতিক যে বাস্তবতাগুলো, সেই বাস্তবতাকে প্রায়োরিটি দিবে। আপনি যদি ইউএসএ চীনের যে সমস্যাটা যখন থেকে শুরু হলো, তার একটা পর্যায়ে আমরা কিন্তু বাংলাদেশ অনেক মোবাইল ব্যবহার করি, যারা চায়নার বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করি, কিংবা যারা এটার আবার অ্যাক্সেসরিজ আসে আবার আরেক দেশ থেকে। এখানে কিন্তু অনেকের আশঙ্কা তৈরি হয়েছিল যে না, এই মোবাইল ব্যবহার করলে ওই অ্যাক্সেসরিজ হবে না, কারণ কোল্ড ওয়ারের তাদের মধ্যে এই যে রাজনৈতিক যে একটা মেরুকরণের বিষয়, অর্থনৈতিক যে পাওয়ার এক্সারসাইজের বিষয়, তার ফলে আমাদের এখানে কিন্তু প্রভাব পড়বে। আলটিমেটলি যে আমরা যে খুব বড় প্রভাব দেখেছি তা না, দু একটা কোম্পানির উপরে হয়তো প্রভাব পড়েছে স্বাভাবিক অবস্থার চেয়ে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা দেখছি যে আমাদের যে অবস্থানগুলো, এখন যদি ইউএসএ আর চায়নায় দুই জায়গার কথাই বলি, দুই জায়গাতেই কিন্তু আমাদের যে অর্থনৈতিক বাস্তবতা, সেখানে কিন্তু আমরা খুব বড় প্রভাব দেখি না। এবং আমি মনে করি এই এখনকার এই পাওয়ার এক্সারসাইজটা এমন হবে না যে আগের একেবারে এই ঘরানা আর ওই ঘরানা, ইভেন বিটুইন চায়না এন্ড ইউএসএ, বিভিন্ন দেশের মধ্যে তাদের মধ্যে কিন্তু বাণিজ্য সম্পর্কটা বন্ধ হওয়ার মতো অবস্থা নয়। আমরা যেখানে দেখি যে পাকিস্তান ইন্ডিয়া, যেটা এতকাল ধরে বাণিজ্য একেবারে বন্ধ, এখনো যে স্বাভাবিক সেটা নয়, তারপরেও তারা ভাবছে যে কি করে অর্থনৈতিক ভাবে তাদের অর্থনৈতিক একটা চাহিদার কারণে কিন্তু তারা রাজনৈতিক বিষয়কে কম্প্রোমাইজ করতে মাঝখানে আমরা চেষ্টাও দেখেছি। কাজে আমি মনে করি যে এই সময় আমি এটা বলবো না যে বাংলাদেশ একেবারে খুব নিশ্চিত হয়ে খুব নিশ্চিন্তে থাকবে, সেটা না। এই বিষয়গুলোকে পর্যবেক্ষণ করতে হবে। তার পাশাপাশি যেটা একটু আগে জনাব মতলুব বলছিলেন যে আমাদের আন্তর্জাতিক বাজারের সাথে যে সংযোগ, সেইটা যেমন দরকার, পাশাপাশি আমাদের দেশীয় অর্থনীতির নির্ভর যে শিল্পগুলো, দেশীয় বাজার নির্ভর যে শিল্পগুলো, সেইখানেরও একটা বাস্তবায়ন করতে হবে। এর মানে এই না যে আমরা আবার সে আগের আমলের মতো ইম্পোর্ট সাবস্টিটিউশনে চলে যাব, তা কিন্তু নয়। ওই বাস্তবতায় বা 60-এর দশকের বাস্তবতায় কিন্তু আমরা আর যেতে পারবো না, যাওয়া ঠিকও হবে না। বরং আমাদেরকে মোর অফ আ ব্যালেন্স সেটা করতে হবে যে আমরা আমাদের দেশীয় বিভিন্ন নেসেসারি প্রোডাক্টে বা বিভিন্ন জায়গায় যেন আমাদের স্বয়ংসম্পূর্ণতা আসে। ধরেন পেঁয়াজের কথাই যদি ধরেন, আমরা গত বছরে যে শিক্ষাটা হয়েছে আমাদের,
পেঁয়াজের দাম একেবারে 50 টাকা থেকে 350 টাকা পর্যন্ত হয়েছিল। এবছর কিন্তু খুব দ্রুতই কূটনৈতিক তৎপরতা বলি, দেশি বাজারে পেঁয়াজ বিক্রির বলি, সেই প্রক্রিয়াটা শুরু হয়। আমরা কিন্তু দেখেছি যে ঠিক আছে গত বছরের মতো এক্সপোর্ট ব্যান হয়নি, কিন্তু তারপরেও এই বছর কিন্তু খুব দ্রুতই সেটা আমরা সামলে উঠতে পেরেছি এবং আমাদের কিন্তু উৎপাদনশীলতা বাড়ানো ইত্যাদি ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো এইভাবে আমি মনে করি যে আন্তর্জাতিক যে পাওয়ার এক্সারসাইজ গুলো চলছে সেই জায়গার ভেতরে কিন্তু অর্থনৈতিক বাস্তবতাকে বাদ দিয়ে পাওয়ার এক্সারসাইজ এটা হবে না, যে একেবারে অমুক ঘরানার ওই দেশের সাথে কোনো বাণিজ্য নয়। এই যুগে কোনো দেশ এত বড় মানে বোকামির কাজ করবে না। কাজে আমরা যদি আমাদের কম্পিটিটিভনেস রাখি, আমাদের যে পণ্যের উৎপাদনে যদি আমাদের এফিসিয়েন্সিটা আমরা বজায় রাখি, তাহলে পাওয়ার এক্সারসাইজ যেটাই হোক সেখানে আমাদের বাণিজ্যে খুব একটা প্রভাব আসবে বলে আমি মনে করি না। না, কিন্তু ধরেন যে আমরা যদি ভারত এবং চীনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে এই সম্পর্ক তো আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী বেশ স্মার্টলি ম্যানেজ করছেন, সেজন্য তিনি প্রশংসিত হচ্ছেন। কিন্তু আপনি দেখেন যখন চীন থেকে সাবমেরিন কিনলো বাংলাদেশ, ভারতের তখনকার খানিকটা অসন্তোষ, খানিকটা উদ্বেগ, বা বাংলাদেশ এই অপ্রয়োজনীয় কাজটা কেন করলো সেটি আমরা দেখলাম। যখন সোনাদিয়া দ্বীপ চীনকে দেবার জন্য একেবারেই বাংলাদেশ প্রস্তুত, তখনও ভারতের এক ধরনের সাধারণভাবে ধারণা, আমি ভেতরের খবর জানি না, যে তাদের কারণেই সেটা শেষ পর্যন্ত আর ওই ডিলটা হলো না। কিংবা এবার যখন দেখেন ভারত বাংলাদেশ, চীন এবং ভারতের মধ্যে যখন এই যে সীমান্ত সংঘর্ষ, হঠাৎ করেই চীন বাংলাদেশকে শুল্ক সুবিধার একটা প্রলোভন আমি বলবো বা যাই হোক দিয়ে বসলো, যেন চীন বাংলাদেশ যেন তাদের সঙ্গে থাকে। ভারত আবার সেখানে খানিকটা অসন্তোষ, সেটি বোঝাই গেছে। আবার তাদের উদ্বেগও আছে যে বাংলাদেশ কি চীনের দিকে চলে গেল কিনা, এবং তারাও চেষ্টা করছেন ভারতীয় দুই পক্ষ চাইছে এটা সমাধান হোক। হয়তো ভারতের দিক থেকে সেভাবে তারা বলছে করছে না বা পারছে না, সেটা তাদের বক্তব্য। বাংলাদেশ তো চাইছেই। এই সময়টা, এই সুযোগটা আবার চীন কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করলো, যে ঠিক আছে কিভাবে বাংলাদেশকে এই জায়গাটা সাপোর্ট দেওয়া যায়, সো বাংলাদেশ যেন কোনোভাবেই ভারতের দিকে দৃষ্টিটা খুব একটা সুদৃষ্টিটা না রাখে। সো এই জায়গাটা দেখুন জিল্লুর ভাই, আপনি যখন কথাগুলো বলছেন আমরা কিন্তু সবাই কি ফিল করছি দেখেন তো, সেটা ফিল করছি যেটা আমি একটু আগে বলছিলাম, যে এই এত কিছু হয়ে কেউ আমার কাছে একটা ব্যাপারে অসন্তুষ্ট হবে, কেউ আমাকে স্ট্র্যাটেজিক কারণে কাছে টানার চেষ্টা করবে, কারণ আমাদের অবস্থানটা খুব স্ট্র্যাটেজিক। বাংলাদেশকে আমাদের উপর দিয়ে কানেক্টিভিটি বলি, সবকিছুর জন্য আমাদের যে স্ট্র্যাটেজিক অবস্থান, ভৌগোলিক অবস্থান, সেটার কারণে কিন্তু এই ধরনের সন্তুষ্টি অসন্তুষ্টি, আমরা কোন দিকে যাচ্ছি সেই দৃষ্টিগুলো থাকবে। আমি যেটা বলার চেষ্টা করছি যে এটার জন্য যে একেবারে পোলারাইজেশন হয়ে যাওয়া, সেই আশঙ্কা আমি করি না, যে বাংলাদেশ চীনকে কিছু একটা সুবিধা দিল কিংবা ভারতকে দিল, এটার জন্য যে চীন একটা রিভেঞ্জ নেওয়ার জায়গায় যাবে বা আমাকে আরেকটা সুবিধার ক্ষেত্রে বঞ্চিত করবে, সেখানে কিন্তু তাকে চিন্তা করতে হবে, কারণ আমার স্ট্র্যাটেজিক অবস্থানের কারণে তার কিন্তু আমাকেও দরকার। এবং সেই কারণে আমি মনে করি যদি বাণিজ্যের ক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সি এবং এই আমাদের যে ভৌগোলিক অবস্থান, আমাদের যে স্ট্র্যাটেজিক দৃষ্টি যেটা, সেটা যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের এই সংকটটা বড় হবে না। আপনি রোহিঙ্গা ইস্যুতে দেখেন, সেই সময় আবার কিন্তু বাংলাদেশ যখন এই বিরাট সমস্যা সামলাতে এই 10 লক্ষ মানুষকে নিয়ে হিমশিম খাচ্ছে, তখন কিন্তু চারিদিকে সবাই একেবারে নীরব দর্শক হয়ে গেল, এবং সেটা কিন্তু তারা সেখানে সলভ করার জন্য কিন্তু আসে নাই। এবং সেই জায়গাতে তাহলে সেইখানেও তো বাংলাদেশের বলার আছে, যে সেখানে যে ভারত থেকে কিংবা আমরা চায়নার কাছ থেকে যেটা আমরা চাইছিলাম, যে তারা শক্ত করে মিয়ানমারকে বলুক যে এই যে অন্যায়গুলো হচ্ছে তারা মানুষের প্রতি করছে এবং যেটা আলটিমেটলি ধাক্কা এসে পড়ছে বাংলাদেশের উপরে, সেটাও কিন্তু আমরা তখন দেখি নাই। এবং আমার কাছে সেই জায়গা থেকে মনে হয় যে এই ধরনের স্ট্র্যাটেজিক রাজনৈতিক পাওয়ার বা যেটাকেই বলি, সেগুলোর এক ধরনের সমীকরণ ছিল, থাকবে, কিন্তু নতুন বাস্তবতা যুক্ত হয়েছে সেটার সাথে, যে বাণিজ্যের বিভিন্ন ইকুয়েশন, এই দুই ইকুয়েশন মিলে একটা টানাপোড়েন থাকবে, কিন্তু একেবারে পোলারাইজেশন হয়ে যাবে, আমি এক পক্ষ অথবা আরেক পক্ষ বেছে নিতে হবে, সেটা আমি মনে করি না। জি
ডক্টর নাজরিন অনেক সুন্দর করে অনেক কিছু বোঝালেন আমাদের, এবং আমি যেটা মনে করি যে এই যে নিউ ওয়ার্ল্ড অর্ডার হচ্ছে, যেখানে পাওয়ার মে চেঞ্জ ফ্রম দিস আদার সাইড, অলরেডি লুক এট দি ইকোনমিক্স পার্ট, এখন কিন্তু এশিয়ার যুগ চলে আসছে অলরেডি, এটা আমরা অনেক জায়গায় প্রুভ করেছি। এবং ট্রাম্প সাহেব আসার পর ন্যাশনালিজমের উপরে লেটস মেক আমেরিকা গ্রেট এই যে তিনি করেছিলেন, তারপরে ওয়াক তুলবেন মেক্সিকোর দিকে, তারপরে ইউরোপের সাথে নানা ওয়ার্ল্ডে তারা কিন্তু এখন আমেরিকাকে সে ন্যাশনালিজমের উপরে সে গড়া, কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন আজকে কিন্তু আমেরিকা ওয়ার্ল্ড মোটামুটি একলা হয়ে গেছে, কেউ আমেরিকা ট্রাস্ট করতে পারছে না। ওদিকে যদি আপনি চায়নাকে দেখেন, যখন টিপিপি নিয়ে ভিয়েতনামে ট্রাম্প কিন্তু টিপিপি কে উঠাই দিল, চায়না কিন্তু এসে আগে আসলো, ঠিক আছে চলো একটা নতুন একটা গঠন করি। এখন আমি যদি বলি যে বাংলাদেশের যদি সিনারিও দেখেন, ভেরি স্মল নেশন কম্পেয়ার টু দ্য, কিন্তু আপনি একটু খেয়াল করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কিন্তু উনি কিন্তু তখন সেই আর্লি 70s বলেছিলেন বাংলাদেশ উইল বি ফ্রেন্ডস অফ অল বাট এনিমি, সবার বন্ধু কিন্তু আমরা শত্রু। এই পলিসি কিন্তু এখনো শেখ হাসিনা এইটাকেই ফলো করছে। শি ইজ কেয়ারফুলি হ্যান্ডলিং কান্ট্রি, সেটা ইউএসএ হোক, রাশিয়া হোক, ভারত হোক আর চায়না হোক। এখন চায়না আমাদেরকে 90% অল ডিউটি ফ্রি দিল, ভারত দিল 100%, এইগুলো কম্পারিজন আমরা যত পারো দাও। চায়না $25 বিলিয়ন দিল, ভারত $8.5 বিলিয়ন দিল, এগুলা আসতে থাকুক, আমাদের নাই। সেই জন্য আমি মনে করি যে বাংলাদেশ শুড অলওয়েজ বি সভেরেন, বাংলাদেশ তার নিজস্ব পলিসিতে থাকবে এবং বাংলাদেশ তার সিদ্ধান্ত সে নিজেই নেবে। ইদানিং যে ভারত আর চীনে যে বর্ডার সংঘর্ষ চলছে কিংবা চলছিল, সেইটার সাথে বাংলাদেশের আর ভারতের কিংবা বাংলাদেশের সাথে চায়নার কোন একটা লিঙ্কেজ, এটা ভুল হবে। মনে রাখতে হবে যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন চীন আমাদের রিকগনাইজ করে নাই, চীন আমাদের কোনো হেল্পও করে নাই। আমাদেরকে হেল্প করেছে ভারত, আমাদেরকে এই লক্ষ লক্ষ মানুষকে ঘর দিয়েছে, খাওয়া দিয়েছে ভারত, এবং ট্রেনিং এবং মুক্তিযুদ্ধ আমাদের দেশকে স্বাধীন করার জন্য হেল্প করেছে ভারত। ভারতের সাথে বাংলাদেশের যে একটা আত্মার রিলেশনশিপ, এটা কিন্তু চায়নার সাথে হবে না। সামহাউ আমরা কিন্তু সবার সাথে বন্ধুত্ব রাখি, কিন্তু ভারতের বন্ধুত্ব ক্যানট বি কম্পেয়ার্ড উইথ আমাদের রিলেশনশিপ উইথ ইউএসএ। এই ইউএসএ তো ফ্লিট পাঠাইছে, যুদ্ধটা থামানো চায়। সো এইসব আমরা দেখেছি আমাদের। আমি মনে করি যে বাংলাদেশের সাথে ভারতের যে রিলেশনশিপটা এখন এটা একটা তুঙ্গে আছে, ভালো পজিশনে আছে। খেয়াল করে দেখবেন বাংলাদেশ থেকে আমাদের যে হাই কমিশনার ছিলেন এখন পয়েন্ট সেক্রেটারি, বিভাগগুলি চলে গেল, সে এখন হাইয়েস্ট পজিশনে গিয়েছে পয়েন্ট মিনিস্ট্রি। দিস ইজ বাংলাদেশের টাইম। ভারত বাংলাদেশের দিকে তাকবে, এবং যদি কোনো জায়গায় কোনো গ্যাপ, এখন আমাদের সময় এই গ্যাপগুলোকে পূরণ করা। কোনো মতেই আমাদের চিন্তা করতে হবে না যে আমরা চায়নার দিকে যাবো না ভারতের দিকে যাবো, আমরা সারা ওয়ার্ল্ডের দিকে যাবো। যেটা আমাদের দেশকে সভরেনিটিকে ঠিক রাখবে, যেটা আমাদের দেশের ব্যবসা বাণিজ্যকে ঠিক রাখবে, সেদিকেই বাংলাদেশ যাবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এটা সুন্দর করে নিয়ে মনে রাখছেন এবং ইমপ্লিমেন্ট করছে, সেই জন্যই আমরা ভালো আছি। ডক্টর নাজরিন আহমেদ, আমরা একটু শেষের দিকে, সো আপনার ফাইনাল রিমার্কস সব বিলিয়ে আর কিছু যদি মিস করে থাকি আমরা এই আলোচনায়, আপনি মনে করেন যে বলা উচিত, এবং আরো কিছু যোগ করতে চাইলে করতে পারেন, 2-3 মিনিটের সময় আপনার জন্য।
আমি শুধু বলতে চাই যে কোভিড-19 বাস্তবতা যে আমাদের সাথে আরো বেশ কিছুকাল আছে, এই বিষয়টা বোধহয় এতদিনে আমরা বুঝে গেছি। তার দুটো এফেক্ট হয়েছে। একটা হয়েছে যে অনেকের মধ্যে খুব কেয়ারলেস ভাব চলে আসছে, আচ্ছা এর সাথেই থাকতে হবে, হইলে হলো, মৃত্যু ঝুঁকি তো কম, কাজে আমি আমার মতো চলি। কিন্তু আমরা যেন ভুলে না যাই যে যে ইয়াং জেনারেশন কিংবা অনেকের হয়তো মৃত্যু ঝুঁকি তার হয়নি, কিন্তু তার মাধ্যমে কিন্তু আরেকজনের হতে পারে। এবং এই কারণেই আমাদের এই যে কোভিড-19 বাস্তবতায় কেয়ারলেস না হয়ে আরেকটা যেটা বাস্তবতা, যে না আমার জীবন জীবিকা চলতে হবে, অর্থনৈতিক কাজে যেতে হবে, স্বাভাবিক অবস্থায় চলতে হবে, কিন্তু এটা নতুন বাস্তবতায় স্বাভাবিক অবস্থা। আমরা বোধহয় সেই জায়গায় চলে এসেছি যে এক সময় আমরা কথা বলবো যে প্রি কোভিড আর পোস্ট কোভিড এর জীবন কি হলো। আমরা আবার একেবারে প্রি কোভিডে ফিরে যেতে পারবো, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না। কাজে নতুন বাস্তবতায় নতুন ঝুঁকির মধ্যে এবং স্বাস্থ্য ঝুঁকি নিয়েই যেহেতু আমাদের চলতে হচ্ছে, কাজে আমাদেরকে স্বাস্থ্য ব্যবস্থার জন্য যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেগুলো অব্যাহত রাখতে হবে। স্বাস্থ্য ঝুঁকি যাতে কম হয় সেই জন্য যত ধরনের সাবধানতার ক্ষেত্রে সরকারের যে কঠোর মনোভাব সেটা যেন ইম্পোজড হয়, অর্থাৎ কেউ যেন মাস্ক ছাড়া না চলে, বিভিন্ন জায়গায় নানা রকমের স্বাস্থ্য ঝুঁকি কমানোর বিষয়টাকে ম্যান্ডেটরি করা, যারা স্বল্প আয়ের মানুষ তাদের জন্য, যেহেতু তাদেরকে এখন তারা ধরেন গার্মেন্টস ওয়ার্কার, তাকে যেহেতু কেনাকাটা এগুলোর জন্য পরিবহন সেই সবের জন্য আগের মতো নাই, তারা অনেক জায়গায় খরচ বেড়ে গেছে, সেই জায়গায় যাতে তাদের সুবিধা হয়, ভালো হাউজিং তারা পান, ট্রান্সপোর্টের সুবিধা পান, এই জায়গাগুলোতে যেতে হবে। আমাদের বিভিন্ন অর্থনৈতিক পলিসি এবং সামাজিক যে পলিসিগুলো সেই জায়গায় কোভিড-19 বাস্তবতায় উদ্ভূত অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতিকে মোকাবেলার জন্য উপাদানটা আরো বেশ কয়েক বছর রাখতে হবে বলেই আমি মনে করি। মিস্টার মাতলুব আহমদ। আমি মনে করি যে কোভিড-19 এই বাস্তবতা এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। একাত্তর যুদ্ধে যেভাবে ফ্যামিলিকে ছেড়ে বাপ মাকে ছেড়ে পালিয়ে চলে গেছে মানুষের যুদ্ধ, সেরকম সিরিয়াসনেস নিয়ে যদি আমরা ইকোনমিক যুদ্ধে নেমে যাই কোভিড-19 ভিউ, এবং সেটা যদি আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে তুলে যদি আমরা ইকোনমিকে আবার সাজানোর জন্য কাজ করি, নিশ্চয়ই বাংলাদেশ এগিয়ে যাবে। আমার কোভিড-19 সেভাবে কাবু করতে পারবে আর একদিন আমাদের জয় হবে। কোভিড-19 আমরা জয় করব এবং ইকোনমিক যে ডিজাস্টার আমাদের সামনে আসছিল সেটাকেও আমরা জয় হিসাবে পরিচিত হব। আমাদের বাংলাদেশকে আমরা ভালোবাসি, আমাদের কোভিড-19 সাথে আমাদের যুদ্ধে আমাদের জয় করে আসতে হবে, এটাই হবে আমাদের। ধন্যবাদ ডক্টর নাজিন আহমেদ এবং ধন্যবাদ মিস্টার মাতলুব আহমেদ এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমার অতিথিরা বিশেষ করে মিস্টার মাতলুব আহমেদ বলছিলেন যে কোভিড-19 সঙ্গে আমাদের বসবাসও যেমন করতে হবে এবং এটাকে জয়ও করতে হবে, বাংলাদেশ এটি জয়ও করেছে। ডক্টর নাজিন আহমেদ তার উদ্বেগ প্রকাশ করেছেন যে কোভিড আমাদেরকে, এটিকে আমরা এতটাই স্বাভাবিক অবস্থায় বিবেচনায় নিয়েছি যে আমরা মেনে নিচ্ছি যে আমরা কোনো কিছু কেয়ার করছি না এবং এটি একভাবে সংকটও তৈরি করছে। সেজন্য তিনি মাস্ক ব্যবহারের উপরে জিরো টলারেন্সের কথা বারবার বলছিলেন। অর্থনীতির আলোচনায় দুজনই মোটামুটিভাবে একমত যে বাংলাদেশের অর্থনীতির উপরে যেটুকু প্রভাব ফেলেছে সেটুকু আসলে বাংলাদেশ নানাভাবে তার যে অন্তর্নিহিত শক্তি আছে সেই শক্তি দিয়ে, আর নেতৃত্বের প্রশংসাও করেছেন তারা, সব মিলিয়ে বাংলাদেশ সেখান থেকে ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছে এবং বাংলাদেশ হয়তো ঘুরে দাঁড়াবেও এবং এই সংকট বাংলাদেশের জন্য মোকাবেলা করা খুব কঠিন হবে না। যে কারণে তারা মনে করেন যে এলডিসি থেকে যে গ্রাজুয়েশনের নিয়ে অনেকের মধ্যে যে উদ্বেগ উষ্মা আছে সেটি তো তারা দুজনে একমত যে বাংলাদেশ নিজের শক্তিতে দাঁড়াতে পারবে, এইসব সুবিধাদিকে বাংলাদেশ না থাকালেও চলবে। ভূ রাজনীতির কারণে যেসব প্রভাব পড়তে পারে সেখানটা তো তারা মনে করেন যে জিও স্ট্র্যাটেজিক কারণে, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের যে শক্তিমত্তা বা বাংলাদেশের যে পজিশন সেটি এবং তার সঙ্গে বাংলাদেশের যে অন্যান্য শক্তি যুক্ত হচ্ছে সেগুলো নিয়ে বাংলাদেশই আসলে
অন্যদেরকে সমীহ করবার প্রশ্ন নেই, অন্যরাই বাংলাদেশকে সমীহ করতে পারে, অন্যরাই বাংলাদেশকে তাদের নিজেদের প্রয়োজনে কাছে টানবার চেষ্টা করবে। কাজেই বাংলাদেশের যে সংবিধান অনুযায়ী যে পররাষ্ট্রনীতি আছে সেটি আসলে বাংলাদেশের মেনে চলা উচিত এবং বাংলাদেশ এই পথই আছে ওনারা দুজনেই মনে করেন। সব মিলিয়ে সংকটের তেমন কোনো জায়গা নেই, তবে যে আলোচনা আমরা করিনি হয়তো সময়ের অভাবের কারণে, কারণ ওই আলোচনায় ঢুকলে হয়তো আরো অনেক বেশি সময় আজকে প্রয়োজন হতো, কিন্তু সবাই মিলে কম বেশি এই জায়গায় একমত যে আমাদের গভর্নেন্সটাকে যদি আরো ঠিকঠাক করা যায় তাহলে আসলে যে সংকট বা সমস্যা আমরা দেখি সেগুলো আরো অনেক বেশি কমিয়ে আনা সম্ভব। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।